আমরা আজকে পড়বো তড়িৎ বিশ্লেষণ। বিশ্লেষণ কি জিনিস সেটা আমরা প্রথমে জেনে নেব। তো এখানে সংজ্ঞা লেখা আছে তড়িৎ বিশ্লেষণের। বলছে যে যে পদ্ধতিতে গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পাঠানোর ফলে পদার্থটি রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে নতুন পদার্থের সৃষ্টি হয়। কিছুই বোঝা যাচ্ছে না, তো আমরা প্রথমে এক একটা করে টার্ম বুঝে নেব। যে পদ্ধতিতে এখানে গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মধ্য দিয়ে, প্রথমে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি এটা আমাদের জানতে হবে। ঠিক আছে, তড়িৎ পাঠানোর ফলে পদার্থটি রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে নতুন পদার্থের সৃষ্টি করে, এটা তড়িৎ বিশ্লেষণ। কিন্তু আমরা এখানে প্রত্যেকটা টার্ম আগে বুঝবো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি এবং রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে কিভাবে নতুন পদার্থ তৈরি করে সেগুলো আমরা আগে বুঝে নেব, তারপরে আমরা তড়িৎ বিশ্লেষণ বুঝতে পারবো সহজে। তো চলো আমরা জেনে নেব এরপর তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা কি। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি এটা আমরা বুঝবো, উদাহরণ দিয়ে বুঝবো। প্রথমে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেগুলো সেটা হতে পারে অ্যাসিড, হতে পারে ক্ষার, হতে পারে এবং লবণ হতে পারে। অ্যাসিডের মধ্যে হতে পারে HCl, যার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে হচ্ছে H2SO4, যার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তারপরে হচ্ছে HNO3, যার নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তারপরে হতে পারে CH3COOH, এর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, HCl হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড, CH3COOH হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তো এরা সবাই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। একইভাবে ক্ষার, আচ্ছা এখানে হচ্ছে অ্যাসিড কারা? অ্যাসিড হচ্ছে যারা জলীয় দ্রবণে H+ আয়ন তৈরি করে, যারা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন তৈরি করে তারা হচ্ছে অ্যাসিড। যেমন হচ্ছে যদি HCl এখানে আছে, HCl হচ্ছে একটা অ্যাসিড। HCl কে যদি জলীয় দ্রবণে বিয়োজিত করা হয় তাহলে এটা তৈরি করবে H+ আর Cl- আয়ন। ঠিক আছে, HCl যদি কি ভাঙে তাহলে তৈরি করবে H+ আর Cl- আয়ন। H+ আর Cl- আয়ন তৈরি করবে HCl। ঠিক আছে, অ্যাকচুয়ালি যেহেতু এখানে জলীয় দ্রবণে এই বিয়োজনটা হচ্ছে, জলীয় দ্রবণে, ঠিক আছে, জলীয় দ্রবণে যেহেতু এই বিয়োজনটা হচ্ছে, তার জন্য অ্যাকচুয়ালি এখানে বিক্রিয়াটা এরকম হবে, HCl প্লাস হচ্ছে H2O। এখানে অ্যাকচুয়ালি H+টা H2O এর সঙ্গে যুক্ত হয়ে যাবে। H+টা যদি H2O এর সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে কি তৈরি হবে? HCl, H+টা যদি এর সাথে যুক্ত হয়ে যায় তাহলে তৈরি হয়ে যাবে H3O+। H3O+ প্লাস হচ্ছে Cl-, H3O+ প্লাস হচ্ছে Cl-, এটা হয়ে যাবে। এখানে একটা হাইড্রোজেন চলে আসবে এবং এখানে এটা ভাঙলে H+ তৈরি হচ্ছিল, তাই এখানে H3O+ হয়ে যাবে এবং Cl- তৈরি হবে। এটা হচ্ছে হাইড্রোক্সোনিয়াম আয়ন তৈরি হয়ে যাবে। হাইড্রোক্সোনিয়াম আয়ন, H3O+ কে বলা হয় হাইড্রোক্সোনিয়াম আয়ন। অ্যাকচুয়ালি বিক্রিয়া হচ্ছে এটা, এটা নয়, এটা অ্যাকচুয়ালি সহজে বোঝার জন্য এটা লেখা হয়। অ্যাকচুয়াল বিক্রিয়া হচ্ছে এটা জলীয় দ্রবণে। একইভাবে যদি H2SO4 কে আমরা ভাঙি, H2SO4 এ কটা হাইড্রোজেন আছে? এখানে দুটো হাইড্রোজেন আছে, তাহলে কটা H+ হবে? দুটো H+ হবে। ঠিক আছে, দুটো H+ হবে। আর SO4 কি হবে? SO4 2- হবে, SO4 2- হবে। তার কারণ হচ্ছে SO4 2- কেন হবে? কারণ এখানে দুটো প্লাস হয়ে গেছে, দুটো মাইনাস হবে, তো ব্যালেন্স রাখতে হবে। কারণ যৌগ সব সময় হচ্ছে কি বলে প্রশমিত হয়, তার জন্য এখানে ক্যাটায়ন। আচ্ছা, এখানে এইটাকে বলে, এই যে প্লাস ধনাত্মক যে আয়নটা, এটাকে বলা হয় ক্যাটায়ন। আচ্ছা, এখানে লিখছি, এই যে ধনাত্মক আয়ন H+, এটাকে বলে ক্যাটায়ন। আর এই ঋণাত্মক আয়ন এটাকে বলা হয় অ্যানায়ন।
ধনাত্মক আয়ন এটাকে বলা হচ্ছে H প্লাসটাকে এখানে ক্যাটায়ন বলে, আর SO4 মাইনাস এখানে হচ্ছে অ্যানায়ন। একইভাবে এখানে H প্লাসটা কি, H প্লাসটা হচ্ছে ক্যাটায়ন, H প্লাসটা হচ্ছে ক্যাটায়ন, যদি বাংলায় লিখে দিই H প্লাসটা হচ্ছে ক্যাটায়ন, আর Cl মাইনাসটা এখানে হচ্ছে অ্যানায়ন, Cl মাইনাসটা এখানে হচ্ছে অ্যানায়ন। ঠিক আছে, H প্লাসটা হচ্ছে ক্যাটায়ন আর Cl মাইনাসটা হচ্ছে এখানে অ্যানায়ন। একইভাবে HNO3 যদি ভাঙে, HNO3 ভাঙলে তৈরি হবে, HNO3 ভাঙলে হচ্ছে তৈরি হয়ে যাবে H প্লাস আর NO3 মাইনাস, H প্লাস আর NO3 মাইনাস। ঠিক আছে, আর অ্যাসিটিক অ্যাসিড ভাঙলে কি তৈরি হবে? অ্যাসিটিক অ্যাসিড ভাঙলে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এটা যদি ভাঙে তাহলে তাহলে কি তৈরি হবে? এটা যদি ভাঙে তাহলে তৈরি হবে এখানে CH3COO মাইনাস, আর এইটা হবে H প্লাস। এই হাইড্রোজেনটা H প্লাস হিসেবে বেরোবে। তার কারণ হচ্ছে এই হাইড্রোজেনটা হচ্ছে বেশি অ্যাসিডিক, আর এই হাইড্রোজেনগুলোর সেই তুলনায় অনেক কম, তার জন্য এটা কার্বনের সঙ্গে যুক্ত, এটা অক্সিজেনের সঙ্গে যুক্ত, তার জন্য এই হাইড্রোজেনটার মাথা বেশি পজিটিভ চার্জ জেনারেট করবে, তার জন্য এটা হচ্ছে ভাঙবে, এটা হচ্ছে অ্যানায়ন, এটা ক্যাটায়ন তৈরি হবে। ঠিক আছে, এবার এইখানে আরেকটা প্রশ্ন যেটা এখানে থেকে যায় সেটা হচ্ছে এখানে উভমুখী চিহ্ন কেন? এই আয়নীয় বিয়োজনগুলো এইগুলোকে বলা হচ্ছে উভমুখী চিহ্ন, এই যে উভমুখী চিহ্ন এগুলো। তো কেন এই উভমুখী চিহ্ন থাকে? তার কারণ হচ্ছে এই যে আয়নীয় বিভাজনগুলো হচ্ছে এগুলো সব উভমুখী, মানে HNO3 ভেঙে H প্লাস NO3 মাইনাস যেমন তৈরি হচ্ছে, একই সঙ্গে H প্লাস আর NO3 মাইনাস জুড়ে আবার HNO3 তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে ফরওয়ার্ড রিয়াকশনটা যখন চলার সঙ্গে সঙ্গে ব্যাকওয়ার্ড রিয়াকশনটা হচ্ছে, মানে সম্মুখ বিক্রিয়া যখন হচ্ছে সেই সঙ্গে সঙ্গে বিপরীত বিক্রিয়াটাও সেই সঙ্গে সঙ্গে চলছে। দুটো বিক্রিয়া সাইমালটেনিয়াসলি বা একই সাথে চলছে। ঠিক আছে, দুটো বিক্রিয়া সাইমালটেনিয়াসলি চলছে, মানে ফরওয়ার্ডটা তার সঙ্গে ব্যাকওয়ার্ডটা, পিছনের দিকেরটা, মানে HNO3 ভেঙে যেমন H প্লাস আর NO3 মাইনাস তৈরি হচ্ছে, তেমনি H প্লাস NO3 মাইনাস জুড়ে গিয়ে এরা আবার HNO3 তৈরি করছে। এরকম এই প্রসেসটা হচ্ছে চলছে। ঠিক আছে, এদিকে যেমন যাচ্ছে এদিকেও যাচ্ছে, তার জন্য এই যে বিয়োজনগুলো এগুলো উভমুখী চিহ্ন দিয়ে লেখা হয়। তার কারণ হচ্ছে এখানে এরা ভেঙে যেমন এইগুলো তৈরি হচ্ছে, এগুলো জুড়ে গিয়ে আবার সঙ্গে সঙ্গে এইগুলো তৈরি হচ্ছে, একই সাথে দুটো বিক্রিয়া চলছে, তার জন্য এরকম ভাবে উভমুখী চিহ্ন দিয়ে লেখা হয় এগুলোকে। আর এটাকে বলা ধনাত্মক আধান বিশিষ্ট যে আয়নটা সেটাকে বলা হচ্ছে ক্যাটায়ন, আর ঋণাত্মক আধান বিশিষ্ট যে আয়নটা আছে সেটাকে বলে অ্যানায়ন। ঠিক আছে, ক্যাটায়ন অ্যানায়ন, এখানে এটা হচ্ছে অ্যানায়ন, এটা ক্যাটায়ন। ঠিক আছে, তো অ্যাসিড গুলো তাহলে আয়নে ভাঙলে কি তৈরি হচ্ছে সেটা আমরা দেখলাম। এইগুলো সবই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবার আমরা দেখবো ক্ষার যেগুলো আছে, ক্ষারগুলো কি কি আছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ক্ষারের মধ্যে হচ্ছে NaOH হবে, ক্ষারের মধ্যে হচ্ছে NaOH এর নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। NaOH হচ্ছে সোডিয়াম, OH হচ্ছে হাইড্রোক্সাইড, তাহলে এর নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। একইভাবে KOH হবে, KOH এর নাম হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। একইভাবে হবে CaOH তার হোল 2, এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এবার বোঝা যাচ্ছে আশা করছি। তো এবার অনেকের প্রশ্ন এরকম হতে পারে, এইটা এখানে কোনো 2 বসেনি, এখানে 2 বসলো কেন? এখানে NaOH বসলো, KOH বসলো, COH এর হোল 2 বসলো। এগুলো আমরা ছোটবেলায় পড়েছি অ্যাকচুয়ালি, যে যোজ্যতার জন্য হয় এগুলো। এখানে সোডিয়াম আর OH যদি দেখানো হয়, সোডিয়ামের যোজ্যতা হচ্ছে 1, OH এর যোজ্যতা 1, এর যোজ্যতা এর নিচে বসে, এর যোজ্যতা এর নিচে বসে, তো 1 বসানোর দরকার নেই, তার জন্য হয়ে যায় NaOH। কিন্তু একেবারে পটাশিয়ামের ক্ষেত্রেও একই রকম, এটা যদি মুছে দিই, পটাশিয়ামের জায়গায় বসিয়ে দিই, তাহলে একইভাবে পটাশিয়ামের যোজ্যতাও 1, এর যোজ্যতাও 1, তাহলে এখানে হয়ে যাবে একইভাবে KOH হয়ে যাবে। কিন্তু CaOH তার হোল 2 যেটা আছে, এখানে ক্যালসিয়াম তার যোজ্যতা হচ্ছে 2, ক্যালসিয়ামের যোজ্যতা 2,
তাহলে এখান থেকে গন্ডগোলটা শুরু হলো। ক্যালসিয়ামের যোজ্যতা 2, তার জন্য কি হচ্ছে এখানে একটা এর নিচে যাবে, দুইটা এর নিচে যাবে, তাহলে হচ্ছে CaOH তার হোল 2, এই জন্য হচ্ছে CaOH তার হোল 2। এগুলো যোজ্যতা থেকে আসছে, সংকেত লেখা হয় এইভাবে, সংকেত লেখার নিয়ম আমরা পড়েছি আগে, সেখান থেকে আসছে এগুলো। এবার এটা জলীয় দ্রবণে আয়নে বিয়োজিত হয়ে কি কি আয়ন তৈরি করে সেগুলো আমরা দেখে নেব। যেমন হচ্ছে যদি NaOH আয়নে বিয়োজিত হয় তাহলে তৈরি করবে Na+ আর তার সঙ্গে হচ্ছে OH-, ঠিক আছে, Na+ আর OH- তৈরি করবে। NaOH যদি আয়নে বিয়োজিত হয় তো Na+ আর OH- তৈরি করবে, ঠিক আছে। একইভাবে যদি KOH আয়নে বিয়োজিত হয়, KOH বিয়োজিত হলে একইভাবে তৈরি করবে হচ্ছে K+ আর হচ্ছে OH-, K+ আর OH-, ঠিক আছে। এখানে হচ্ছে K+ টা ক্যাটায়ন, OH- হচ্ছে অ্যানায়ন। K+ টা কি? K+ টা হচ্ছে ক্যাটায়ন। আমরা ধনাত্মক আধান বিশিষ্ট আয়ন যেটা হয় সেটা হচ্ছে ক্যাটায়ন, আর OH- টাকে বলছে অ্যানায়ন। OH- আয়ন যেটা হচ্ছে অ্যানায়ন, K+ হচ্ছে ক্যাটায়ন, OH- আয়ন হচ্ছে অ্যানায়ন, ঠিক আছে। OH- হচ্ছে অ্যানায়ন। এবার হচ্ছে CaOH তার হোল 2, CaOH তার হোল 2, ঠিক আছে, CaOH তার হোল 2। CaOH তার হোল 2 যদি এখানে আয়নে ভাঙে তাহলে তৈরি হবে এখানে Ca2+ তৈরি হবে। ক্যালসিয়ামের যোজ্যতা হচ্ছে 2, তার জন্য Ca2+, আর তার সঙ্গে হচ্ছে দুটো OH আছে, ঠিক আছে, OH-, ঠিক আছে। তাহলে Ca2+ আর এখানে দুটো OH আছে, তার জন্য OH-, সামনে 2 বসবে, OH হোল 2 আছে তার জন্য, ঠিক আছে, Ca2+ আর 2 OH-। তো এইভাবে হচ্ছে ক্ষারগুলো আয়নে ভাঙে এবং এগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ঠিক আছে, বোঝা গেছে। এবার লবণ যেগুলো আছে এগুলো হচ্ছে লবণ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা দেখেছি অ্যাসিড, ক্ষার দেখেছি, এবার হচ্ছে এগুলো হচ্ছে লবণ। লবণের মধ্যে এখানে আমরা দেখছি এখানে NaCl হতে পারে, AlCl3 হতে পারে, CuSO4 হতে পারে, ঠিক আছে। এরা হচ্ছে জলীয় দ্রবণ বা গলিত অবস্থায় অথবা জলীয় দ্রবণে, গলিত অবস্থায় হতে পারে অথবা জলীয় দ্রবণে হতে পারে। এরা আয়নে বিয়োজিত হয়, আয়নে বিয়োজিত হয়ে তৈরি করে ক্যাটায়ন এবং অ্যানায়ন। কিন্তু NaCl যেটা, NaCl এর কথা যদি বলি, NaCl একটা হচ্ছে কেলাসাকার পদার্থ, এমনি এটা কঠিন অবস্থায় আয়নে বিয়োজিত হতে পারে না, কারণ কঠিন অবস্থায় এর যে আয়নগুলো আছে Na+ আর Cl-, এখানে NaCl আয়নে ভাঙলে যেটা তৈরি হয় লিখে দিয়ে যাচ্ছে, NaCl আয়নে ভাঙলে এখানে তৈরি হবে Na+ আর Cl-, Na+ আর Cl- আয়ন। এই Na+ আর Cl- আয়নগুলো হচ্ছে কেলাসের মধ্যে আবদ্ধ থাকে। আমি বন্ধন যখন পড়িয়েছিলাম ওখানে ছবি এঁকে দেখিয়েছিলাম, কেলাসের ছবি এঁকে দেখিয়েছিলাম ওখানে। তো ওখানে কেলাসের মধ্যে Na+ আর Cl- আয়নগুলো আবদ্ধ থাকে, তাই কঠিন অবস্থায় NaCl তড়িৎ পরিবহন করতে পারে না। কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, তার কারণ হচ্ছে কঠিন অবস্থায় Na+ আর Cl- আয়নগুলো কেলাসের মধ্যে আবদ্ধ থাকে, ওরা ফ্রি থাকে না, ঠিক আছে। আর এই আয়নগুলোই অ্যাকচুয়ালি তড়িৎ পরিবহন করে, ঠিক আছে। তো কঠিন অবস্থায় ওই জন্য এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কাজ করে না, কিন্তু এটা গলিত অবস্থায় অথবা জলীয় দ্রবণে এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কাজ করে। তখন আয়নগুলো হচ্ছে মুক্ত হয়ে যায় কেলাস থেকে, কেলাস ভেঙে আয়নগুলো হচ্ছে মুক্ত হয়ে যায় এবং Na+ এবং Cl- আয়ন তখন ফ্রি হয়ে যায়, এবং এই আয়নগুলোই হচ্ছে তড়িৎ বিশ্লেষণে অংশগ্রহণ করে। তো NaCl হলো, এবার হচ্ছে আমরা AlCl3 যদি আয়নে ভাঙে তাহলে কি হবে, AlCl3, AlCl3 যদি আয়নে ভাঙে তাহলে হচ্ছে Al3+ হবে। অ্যালুমিনিয়ামের যোজ্যতা হচ্ছে 3, Al3+, তার সঙ্গে হচ্ছে তিনটে Cl আছে, Cl এর যোজ্যতা হচ্ছে 1, 3 Cl- হবে, ঠিক আছে, 3 Cl-, Al3+ আর Cl- ওখানে Al+, 3+ আর Cl-। একইভাবে যদি CuSO4 আয়নে ভেঙে যায়, CuSO4 কপার সালফেট, CuSO4 যদি আয়নে ভাঙে, CuSO4 আয়নে ভাঙলে এখানে তৈরি হবে Cu2+ আর SO4 2-, Cu2+ আর SO4 হচ্ছে 2-। তো এরা হচ্ছে লবণ। তো NaCl আয়নে ভাঙলে তাহলে Na+ আর Cl- তৈরি করছে, AlCl3 আয়নে ভাঙলে Al3+ আর
3Cl মাইনাস তৈরি হচ্ছে। COSO4 আয়নে ভাঙলে CO2 প্লাস আর SO4 2 মাইনাস তৈরি হচ্ছে। তো এখানে এরা হচ্ছে সবাই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। অ্যাসিড, ক্ষার, লবণ, আমি যে উদাহরণগুলো দিচ্ছি এগুলো সবাই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবার প্রশ্ন হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তাহলে কি? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি? বলছে যেসব যৌগিক পদার্থ গলিত অবস্থায় অথবা উপযুক্ত দাবকে দ্রবীভূত অবস্থায়, মানে গলিত অবস্থায় তো বোঝা যাচ্ছে, মানে গলিত অবস্থায় মানে গলে গেলে পদার্থটা। আর উপযুক্ত দাবক কেন বলছে? তার কারণ হচ্ছে কিছু কিছু পদার্থ কিছু কিছু দাবকে নির্দিষ্ট দাবক আছে তাতেই দ্রবীভূত হলে তবেই এরকম ভাবে আয়নে ভাঙে। যেমন হচ্ছে NaCl কে যদি জলে দ্রবীভূত করা হয় তবেই এইভাবে আয়নে ভাঙে, ঠিক আছে? অন্য দাবকে এটা আয়নের ভাঙে না। অন্য কোনো দাবকে দ্রবীভূত করে দেওয়া হলো এটা আয়নে ভাঙবে না, ঠিক আছে? ওই জন্য বলা হচ্ছে গলিত অবস্থায় অথবা উপযুক্ত দাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। তড়িৎ পরিবহন করে তার কারণ হচ্ছে এখানে এই যে আয়নগুলো তৈরি হচ্ছে, এই ক্যাটায়ন এবং অ্যানায়ন, এই যে এখানে প্লাস এটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে ক্যাটায়ন, আর মাইনাসটা এখানে হচ্ছে অ্যানায়ন। এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলো তৈরি হচ্ছে, এই আয়নগুলোই হচ্ছে তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে কি হয়, এদের রাসায়নিক পরিবর্তন ঘটে। রাসায়নিক পরিবর্তন ঘটে, নতুন পদার্থ তৈরি হয়। সেটা কি জিনিস? যখন এরা তড়িৎ পরিবহন করার পর এদের হচ্ছে রাসায়নিক পরিবর্তন হয়, রাসায়নিক পরিবর্তন ঘটে, এরা নতুন পদার্থ তৈরি। এবার প্রশ্ন হচ্ছে রাসায়নিক পরিবর্তনটা তাহলে কি জিনিস? কি রাসায়নিক পরিবর্তন ঘটলে কি রকম নতুন পদার্থ তৈরি হয়, এটা হচ্ছে প্রশ্ন। যেমন হচ্ছে NaCl এর যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে পাওয়া যায় হচ্ছে সোডিয়াম ধাতু, আর তার সঙ্গে হচ্ছে ক্লোরিন গ্যাস, ঠিক আছে? NaCl এর যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো সোডিয়াম ধাতু আর তার সঙ্গে হচ্ছে Cl2 গ্যাস, ক্লোরিন গ্যাস পাবো, ঠিক আছে? তাহলে এইটা NaCl থেকে আমরা সোডিয়াম ধাতু পাবো আর Cl2 গ্যাস পাবো। তো এই যে রাসায়নিক পরিবর্তন হয়ে এই যে নতুন পদার্থগুলো তৈরি হচ্ছে, NaCl এর ক্ষেত্রে আমি উদাহরণটা দিচ্ছি এখানে, তো কিভাবে হচ্ছে সেগুলো আমরা শিখবো পরে, আগে জিনিসটা বোঝার জন্য জাস্ট। তাহলে কি যেসব যৌগিক পদার্থ, এগুলো সবই যৌগিক পদার্থ কি হচ্ছে, গলিত বা উপযুক্ত দাবকে দ্রবীভূত হচ্ছে। গলিত অবস্থায় অথবা উপযুক্ত দাবকে দ্রবীভূত অবস্থায় কি হচ্ছে, তারা তড়িৎ পরিবহন করে। তড়িৎ পরিবহন কেন করতে পারছে? তার কারণ হচ্ছে এরা গলিত বা দ্রবীভূত অবস্থায় এরা আয়নে ভেঙে যাচ্ছে, ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করছে। ক্যাটায়ন অ্যানায়ন গুলো তড়িৎ পরিবহন করে এবং বলছে তড়িৎ পরিবহনকালে এদের রাসায়নিক পরিবর্তন ঘটে, রাসায়নিক ভাবে এরা বিয়োজিত হয়ে নতুন পদার্থ তৈরি করে, ঠিক আছে? তড়িৎ পরিবহনের পর এরা তৈরি করে নতুন পদার্থ, যেমন হচ্ছে NaCl থেকে তৈরি হয় সোডিয়াম ধাতু, Cl গ্যাস। তো এইসব পদার্থগুলোকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হতে পারে অ্যাসিড, হতে পারে ক্ষার, হতে পারে লবণ, হতে পারে। অ্যাসিডের উদাহরণ আমি দিয়েছি HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4, সালফিউরিক অ্যাসিড, HNO3, নাইট্রিক অ্যাসিড, CH3COOH, যেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? একইভাবে ক্ষারের উদাহরণ দিয়েছি NaOH, KOH, AlOH তার হোল 3। তারপরে লবণের উদাহরণ দিচ্ছি এখানে NaCl, AlCl3, COSO4। এরা সবাই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কারণ এরা হচ্ছে আয়নে ভেঙে যায় এবং তারপরে সেখান থেকে নতুন পদার্থ তৈরি করতে পারে। এরা হচ্ছে আমি উদাহরণ দিয়ে পরে বোঝাবো কিভাবে নতুন পদার্থ তৈরি হয়, কি তড়িৎ বিশ্লেষণটা কি আমরা সেটা পড়ছি এখন। আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি আশা করছি বোঝা গেছে। আমি তাহলে তড়িৎ বিশ্লেষণে আমি ব্যাক করে যাব। আমরা অ্যাকচুয়ালি পড়ছিলাম তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে? কিন্তু তার আগে আমরা আরেকটা জিনিস দেখে নিই। তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে বিয়োজন মাত্রার উপর ভিত্তি করে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনগুলো? যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ প্রায় সম্পূর্ণভাবে আয়নে ভেঙেছে, প্রায় সম্পূর্ণ, পুরো 100% না, প্রায় সম্পূর্ণভাবে আয়নে ভেঙেছে, ঠিক আছে? তাদের বলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ঠিক আছে? তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কারা? যারা হচ্ছে সম্পূর্ণভাবে আয়নে ভেঙে যাচ্ছে, যেমন হচ্ছে HCl, H2SO4, HNO3, এরা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। NaOH, NaCl অনেক আছে, ঠিক আছে? একইভাবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কারা?
যারা হচ্ছে আংশিকভাবে আয়নে ভাঙছে, উপযুক্ত দাবকে দ্রবীভূত অবস্থায় যারা আংশিকভাবে আয়নে ভাঙছে, মানে কিছুটা ভাঙছে, সামান্য পরিমাণ ভাঙছে, সেটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তারা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যারা আংশিকভাবে ভাঙছে তারা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH আর NH4OH। এরা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনগুলো? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে যারা সম্পূর্ণভাবে আয়নে ভাঙছে, যেমন হচ্ছে HCl একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। HCl যদি সম্পূর্ণভাবে HCl থেকে যদি আয়নে ভাঙে তাহলে কি তৈরি হয়? H+ আর Cl- তৈরি হয়। এবং HCl হচ্ছে অবিয়োজিত অবস্থায় কম থাকে, বিয়োজিত অবস্থায় বেশি থাকে জলীয় দ্রবণে। ঠিক আছে, HCl হচ্ছে বেশিরভাগটাই ভেঙে H+ আর Cl- আয়ন তৈরি হয়। এরা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই জন্য একইভাবে যদি আমরা বলি NaOH এর NaCl এর কথা যদি বলি, NaCl এর হচ্ছে বেশিরভাগটাই ভেঙে Na+ আর Cl- আয়ন তৈরি করে। এবং অবিয়োজিত অবস্থায় যে NaCl এই গোটা অবস্থায় কম পরিমাণ অণু থাকে, প্রায় বেশিরভাগটাই ভেঙে আয়নে পরিণত হয়। একইভাবে যদি আমরা NaOH দেখি, NaOH এটাও তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেটা হয় Na+ আর OH-। তো এরকম ভাবে অনেক উদাহরণ আছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের। CuSO4 হবে, NaKOH হবে, সবই হবে এখানে, বেশিরভাগ H2SO4 হবে, HNO3 হবে। এরা সবাই তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এদের বেশিরভাগটাই ভেঙে, মানে ডান দিকে এই যে কি বলে উভমুখী বিক্রিয়াটা, এটা হচ্ছে ডান দিকে বেশি সরে থাকে। অ্যাকচুয়ালি বেশিরভাগটাই ভেঙে ডান দিকে চলে যায়। ঠিক আছে, ব্যাক করে এখানে যে বিপরীত বিক্রিয়াটা সেটা হচ্ছে ধীরে ধীরে হয়, সম্মুখ বিক্রিয়াটা এখানে তীব্র গতিতে হচ্ছে। তার জন্য পুরোটা হচ্ছে ভেঙে চলে যাচ্ছে, বেশিরভাগটাই ভেঙে চলে যাচ্ছে আয়নে, অবিয়োজিত অবস্থায় খুব কম পরিমাণে থাকছে। এরা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, এবার যদি আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্যের কথা বলি, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে যারা আংশিকভাবে আয়নে ভাঙছে। আংশিকভাবে আয়নে ভাঙছে মানে হচ্ছে CH3COOH এর কথা যদি বলি, COOH এটা হচ্ছে যদি আয়নে ভাঙে তাহলে কি তৈরি হয়? CH3COO- প্লাস হচ্ছে H+। এটা তৈরি হয় এখানে যতটাই না আয়নে ভেঙে থাকে অবিয়োজিত অবস্থায় তার থেকে বেশি পরিমাণে থাকে, মানে খুব সামান্য পরিমাণ আয়নে ভাঙে। একইভাবে যদি NH4OH এর কথা বলা হয়, NH4OH, ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, NH4 কে বলা হয় অ্যামোনিয়াম, OH হচ্ছে হাইড্রক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। এটাও একইভাবে যদি আয়নে ভাঙে তাহলে এখানে তৈরি হবে NH4+ আর তার সঙ্গে হচ্ছে OH-। এটাও একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ, কারণ এখানেও অল্প পরিমাণ আয়নে ভাঙে। বোঝা গেছে, যেখানে হচ্ছে অল্প পরিমাণ আয়নে ভাঙছে সেটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেখানে প্রায় সম্পূর্ণটাই আয়নে ভাঙছে সেটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আমরা বিয়োজন মাত্রার উপর ভিত্তি করে দুভাগে ভাগ করছি, একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সম্পূর্ণভাবে আয়নে ভাঙছে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আংশিকভাবে আয়নে ভাঙছে, মানে কিছুটা ভাঙছে, বেশিরভাগটাই গোটা গোটা অবস্থায় থেকে যাচ্ছে, আয়ন তৈরি করছে কম। ঠিক আছে, এবার আমরা পড়ব তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ করা কিছু কিছু পদার্থ আছে যারা গলিত অবস্থায় তারা তড়িৎ পরিবহন করতে পারে না, গলিত অবস্থায় বা কোনো দাবকে দ্রবীভূত অবস্থায় যারা তড়িৎ পরিবহন করতেই পারে না, তারা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এবার তারা কেন পারে না? তার কারণ হচ্ছে তারা ওই যে
তড়িৎ কারা পরিবহন করছিল তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে? এটা প্রশ্ন আছে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থে তড়িৎ পরিবহন কারা করে? আয়নগুলো। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ভেঙে যে আয়নগুলো তৈরি হয় ওই আয়নগুলো তড়িৎ পরিবহন করে। আর ধাতুর ক্ষেত্রে কারা তড়িৎ পরিবহন করে? ধাতুতে যে মুক্ত ইলেকট্রন থাকে সেই মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করে। এবার তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কোনগুলো? তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হচ্ছে যারা তড়িৎ পরিবহন করতে পারে না। যেসব পদার্থ কেন পারে না? তারা হচ্ছে আয়নিক ভাঙতে পারে না, তারা কিভাবে তড়িৎ পরিবহন করবে? এরকম পদার্থ হচ্ছে জল হবে, তারপরে হচ্ছে চিনি হবে, গ্লুকোজ হবে, ইউরিয়া হবে, বেনজিন হবে, অ্যালকোহল হবে, কেরোসিন হবে। এইগুলো হচ্ছে সব মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলো প্রধানত সমযোজী যৌগ হয়। প্রধানত আমরা পড়েছি রাসায়নিক বন্ধন অধ্যায়, সমযোজী যৌগ, তড়িৎ যৌগ বা আয়নীয় যৌগ যেটাকে বলে। সমযোজী যৌগ, আয়নীয় যৌগ পড়েছি আমরা। তো এখানে আমরা নতুন করে বলবো না যে সমযোজী যৌগ কাকে বলে, কি জিনিস, কিভাবে তৈরি হয়, সেসব আমরা এখানে ডিসকাস আমরা করব না। ওটা আগের চ্যাপ্টার, যারা আগের চ্যাপ্টার দেখোনি বন্ধন অধ্যায়, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো বন্ধন অধ্যায়টা। আমি ওখানে পুরো চ্যাপ্টারটা করিয়ে রেখেছি। তো আমরা যেটা এখন পড়ছিলাম সেটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, যেগুলো তারা হচ্ছে প্রধানত সমযোজী যৌগ হয়। ঠিক আছে, প্রধানত সমযোজী যৌগ। কারণ প্রধানত বলার পিছনে কারণ হচ্ছে কিছু কিছু সমযোজী যৌগ আবার তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়। যেমন হচ্ছে HCl এর কথা যদি আমরা বলি, HCl হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কিন্তু এটা একটা সমযোজী যৌগ। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা যে অ্যাসিটিক অ্যাসিডের কথা বলছি, এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কিন্তু এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তো, কিন্তু এটা একটা সমযোজী যৌগ। সমযোজী যৌগ হলেই যে সবসময় তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ এরকম কথা নেই। এরকম হচ্ছে ব্যতিক্রম হচ্ছে এই দুটো। এরা হচ্ছে সমযোজী যৌগ, কিন্তু এরা তড়িৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, তাহলে বোঝা গেছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হচ্ছে যারা তড়িৎ পরিবহন করতে পারে না, মানে তড়িৎ বিশ্লেষণ যাদের করা যায় না, তারাই তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, যারা রাসায়নিক ভাবে ভাঙে না, কারণ এরা আয়নে ভাঙে না। আয়নে না ভাঙলে কিভাবে তড়িৎ বিশ্লেষণ হবে? ঠিক আছে, তার জন্য এরা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এবার আমরা পড়বো তড়িৎ বিশ্লেষণ সম্বন্ধে। আমরা জেনে গেছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি, কিভাবে নতুন পদার্থ তৈরি হচ্ছে, সবই জেনে গেছি। তো এবার আমরা আরো কিছু বিষয় জানবো। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ তাহলে কি হলো? যে পদ্ধতিতে গলিত বা উপযুক্ত দাবকে দ্রবীভূত কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা নিচ্ছি, নিয়ে তার মধ্যে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি। তড়িৎ প্রবাহ পাঠালে পদার্থটা রাসায়নিক ভাবে ভেঙে যাবে, ভেঙে গিয়ে নতুন পদার্থ তৈরি হবে। সেটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। সেই যে পদ্ধতিটা, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। এবার তড়িৎ বিশ্লেষণ আমরা কিভাবে করব, কিভাবে তড়িৎ প্রবাহ পাঠানো হয় এবং কিভাবে নতুন পদার্থ তৈরি হয়, সেটা আমরা এবার দেখব। এবং তড়িৎ আর একটা জিনিস, যেটা তড়িৎ বিশ্লেষণ যে পাত্রে করা হয়, যে পাত্রে রেখে তড়িৎ বিশ্লেষণটা করা হয়, সেটাকে বলে ভোল্টামিটার। যে পাত্রে এই তড়িৎ বিশ্লেষণটা করা হয় সেটা হচ্ছে ভোল্টামিটার। তার নাম হচ্ছে কি? ভোল্টামিটার। তো ভোল্টামিটার, আমি যদি একটা এখানে স্কেচ এঁকে যদি তড়িৎ বিশ্লেষণটা বোঝাই, তাহলে এটা হচ্ছে এখানে ভোল্টামিটার, যেখানে হচ্ছে তড়িৎ বিশ্লেষণটা করা হচ্ছে, তড়িৎ বিশ্লেষণ করা হয়। এবার ভোল্টামিটার হলো, ভোল্টামিটার তাহলে কি? ভোল্টামিটার হচ্ছে যে পাত্রে এই তড়িৎ বিশ্লেষণটা করা হয়, সেটাই হচ্ছে ভোল্টামিটার। যে পাত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটাকে নিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে ভোল্টামিটার বলে। এবার ভোল্টামিটারে কি করা হয়? প্রথমে কি করা হয়? এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটাকে নেওয়া হয়, যার তড়িৎ বিশ্লেষণ আমি করতে চাইছি। ঠিক আছে, যে পদার্থটার আমি তড়িৎ বিশ্লেষণ করতে চাইছি সেই পদার্থটাকে নেওয়া হয়। আমি ধরলাম সাপোজ একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিচ্ছি NaCl। ঠিক আছে, NaCl নেওয়া হয়। ঠিক আছে, NaCl নেওয়া হয়। প্রথমে আমি ধরলাম এখানে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিচ্ছি NaCl। প্রথমে এখানে নিচ্ছি NaCl এর জলীয় দ্রবণ। NaCl এর আমি এখানে NaCl কে আমি এখানে জলীয় দ্রবণ নিচ্ছি না, আমি এখানে NaCl কে গলিত অবস্থায় নিচ্ছি। ঠিক আছে, গলিত NaCl নিচ্ছি।
জলীয় দ্রবণ হলে অন্য জিনিস তৈরি হবে, তখন সেটা কঠিন হয়ে যাবে আরো। আমি গলিত অবস্থা নিচ্ছি সিম্পলি, ঠিক আছে। এখানে আমি একটা বোঝানোর জন্য এখানে একটা উদাহরণ নিচ্ছি, যেটা হচ্ছে গলিত NaCl। যে পাত্রে তাহলে তড়িৎ বিশ্লেষণটা করা হচ্ছে সেটাকে বলে ভোল্টামিটার। যে পাত্রে এই তড়িৎ বিশ্লেষণ করা হয় সেটা হচ্ছে ভোল্টামিটার। এই ভোল্টামিটারের মধ্যে কি করা হয়, দুটো ধাতব পাত বা দণ্ডকে এইরকম দুটো ধাতব পাত বা দণ্ড যাই হোক না কেন, এদেরকে হচ্ছে আংশিক ভাবে ডুবিয়ে রাখা হয়। আংশিক মানে কিছুটা ডুবিয়ে রাখা হয়, ঠিক আছে। আংশিক ভাবে, এখানে কতটা ডুবিয়ে আছে, এখানে এই পার্টটা ডুবে আছে ধরলাম, ঠিক আছে। আংশিক ভাবে আরেকটু ডুবানো যেত, আচ্ছা আরেকটু নামিয়ে দিচ্ছি। আংশিক ভাবে ডুবিয়ে রাখা হয় এদেরকে, ঠিক আছে। আংশিক ভাবে, পুরোটা ডোবানো হয় না, আংশিক ভাবে ডোবানো হয়। এই ভোল্টামিটারের মধ্যে ভোল্টামিটারে রাখা তড়িৎ বিশ্লেষণের মধ্যে যে দুটো পাত বা দণ্ডকে, পাত হচ্ছে ধাতুর হতে পারে, ধাতু যেমন হচ্ছে কপার, সিলভার ইত্যাদি হতে পারে, অথবা অধাতুরও হতে পারে, গ্রাফাইটেরও হতে পারে। পাত বা দণ্ডকে আংশিক ভাবে নিমজ্জিত করা হয় এবং এর সঙ্গে কি করা হয়, ব্যাটারি যোগ করা হয়। ফলে তড়িৎ কিভাবে এর মধ্যে দিয়ে ভোল্টামিটারে প্রবেশ করে আবার বেরিয়ে যায়, কিভাবে করে আমি দেখাচ্ছি। তাহলে এদের বলা হচ্ছে, এই দুটোকে বলা হচ্ছে তড়িৎদ্বার। এই দুটোকে কি বলা হয়, এই দুটোকে একসাথে বলা হয় তড়িৎদ্বার। এই দুটোকে একসাথে বলা হয় তড়িৎদ্বার। এই দুটোকে একসাথে বলা হচ্ছে তড়িৎদ্বার। এবার তড়িৎদ্বার হচ্ছে দু রকমের হয়, ঠিক আছে। তড়িৎদ্বার দু রকমের হয়। তাহলে তড়িৎদ্বার কি বোঝা যাচ্ছে, তড়িৎদ্বার হচ্ছে ভোল্টামিটারের মধ্যে, ভোল্টামিটারে রাখা তড়িৎ বিশ্লেষণের মধ্যে যে দুটো পাত, সেটা ধাতুর হতে পারে বা অধাতুর হতে পারে, ঠিক আছে। অধাতু সাধারণত গ্রাফাইট প্রপার্টি নেওয়া হয়, আংশিক ভাবে ডোবানো হয়, সম্পূর্ণভাবে ডোবানো হয় না। পাত বা দণ্ড যাই হোক না কেন, সেটাকে আংশিক ভাবে কিছুটা ডুবিয়ে রাখা হয়। এখানে এতটা করে ডুবিয়েছি, আমি সেট দিয়েছি যেটা যতটা, তো যতটা ডুবিয়ে রাখা হচ্ছে আংশিক ভাবে ডুবিয়ে রাখা হয়। এবং কি করছে, এই দুটোকে বলা হচ্ছে তড়িৎদ্বার। এবার তড়িৎদ্বারকে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়। আমি যদি এখানে ব্যাটারির সাথে একে জুড়ে দিই, তাহলে এটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাটারি। ব্যাটারির আমরা জানি এই বড় দাগটা হচ্ছে প্লাস আর ছোট দাগটা হচ্ছে মাইনাস। ব্যাটারির বড় দাগটা হচ্ছে প্লাস আর ছোট দাগটা হচ্ছে মাইনাস। কারেন্ট সব সময়, তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যায়, তড়িৎ প্রবাহ সব সময় যায় প্লাস থেকে মাইনাসের দিকে, এদিক থেকে এদিকে। তড়িৎ প্রবাহ যাবে এদিক থেকে এদিকে, এইভাবে চলে যাবে। যে তড়িৎদ্বারটা, তাহলে এটা যদি প্লাস, এই তড়িৎদ্বারটা হচ্ছে প্লাসের সঙ্গে যুক্ত আছে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে, তাহলে কি হবে, এটাও প্লাস হয়ে যাবে। এই তড়িৎদ্বারটা যেহেতু প্লাসের সঙ্গে যুক্ত আছে, তাহলে এটাও প্লাস হবে। একইভাবে এইটাও মাইনাসের সঙ্গে যুক্ত আছে, তাহলে এটা কি হবে, মাইনাস হবে। যে তড়িৎদ্বারটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকে, যে তড়িৎদ্বারটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকে, তাকে বলা হয় ক্যাথোড। যে তড়িৎদ্বারটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকে, ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকে, তাকে বলা হচ্ছে অ্যানোড। তাকে বলা হচ্ছে অ্যানোড, তো একে বলা হচ্ছে অ্যানোড। যে তড়িৎদ্বারটা তাহলে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকে, যে তড়িৎদ্বারটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকে, তাকে বলা হচ্ছে অ্যানোড। আর একইভাবে যে তড়িৎদ্বারটা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকে, এই তড়িৎদ্বারটা, একে বলা হচ্ছে ক্যাথোড। একে বলা হচ্ছে ক্যাথোড। ক্যাথোড আচ্ছা, বা যদি বাংলায় লিখি এটাকে ক্যাথোড। ঠিক আছে, তাহলে এখানে ক্যাথোড অ্যানোড আমরা বুঝে গেছি। যে তড়িৎদ্বারটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকে সেটা হচ্ছে ক্যাথোড, যে তড়িৎদ্বারটা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকে সেটা হচ্ছে অ্যানোড। এবার কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে,
কারেন্ট যাবে এখানে প্লাস থেকে মাইনাসের দিকে, এটা হচ্ছে নিয়ম, প্রচলিত নিয়ম, যেটা হচ্ছে কারেন্ট যায় প্লাস থেকে মাইনাসের দিকে, ঠিক আছে, এটাই নিয়ম। এবার কারেন্ট যদি যায় প্লাস থেকে মাইনাসের দিকে, তাহলে ইলেকট্রনের প্রবাহ যেটা হবে, ইলেকট্রনের প্রবাহ হবে উল্টো দিকে। ইলেকট্রনের প্রবাহ হবে মাইনাস থেকে প্লাসের দিকে, ইলেকট্রন যাবে এদিক থেকে এদিকে, ঠিক আছে। যেদিকে তড়িৎ প্রবাহ যায়, ব্যাটারির যেদিক থেকে যেদিকে তড়িৎ প্রবাহ যায়, ইলেকট্রনের প্রবাহ এদিকে, ইলেকট্রনের প্রবাহ এটা, ইলেকট্রনের প্রবাহ তার উল্টো দিকে হবে। ব্যাটারির তড়িৎ প্রবাহ যদি প্লাস থেকে মাইনাসের দিকে আমরা জানি, তাহলে ইলেকট্রনের প্রবাহ হবে মাইনাস থেকে প্লাসের দিকে, ঠিক আছে। ইলেকট্রনের প্রবাহ মাইনাস থেকে প্লাসের দিকে হবে। এবার কিভাবে এই তড়িৎ বিশ্লেষণটা হয় সেটা আমরা দেখব, ঠিক আছে। কিভাবে তড়িৎ বিশ্লেষণ হয় সেটা আমরা দেখে নেব। তড়িৎ বিশ্লেষণে এই যে NaCl আমি নিয়েছি, এটা আয়নে ভেঙে যাবে, Na প্লাস আর Cl মাইনাসে, Na প্লাস আর Cl মাইনাসে আয়নে ভেঙে যাবে। ভেঙে গেলে কি হবে, এবার Na প্লাস আর Cl মাইনাস তৈরি হচ্ছে। এই Na প্লাস গুলো কি হবে, ক্যাটায়ন, ক্যাটায়ন এগুলো। Na প্লাস কে কি বলে, ক্যাটায়ন বলে, আর Cl মাইনাস কে বলা হয় অ্যানায়ন। Na প্লাস কে বলে ক্যাটায়ন, Cl মাইনাস কে বলে অ্যানায়ন। এইবার প্রথমে হচ্ছে এই তড়িৎ বিশ্লেষক পদার্থটাকে নিতে হবে, তড়িৎদ্বারে ডোবাতে হবে। তড়িৎ বিশ্লেষক পদার্থকে গলিত অবস্থায় নিলেই ওটা আয়নে ভেঙে যাবে, ঠিক আছে। গলিত অবস্থায় ওটা আয়নে ভেঙে থাকবে, Na প্লাস Cl মাইনাস আয়ন তৈরি করবে। এবার যখন এখানে তড়িৎ প্রবাহ, এখানে ব্যাটারি যোগ করে এর মধ্যে তড়িৎ প্রবাহ পাঠানো হবে, তখন তড়িৎ বিশ্লেষণ এখানে শুরু হবে। তড়িৎ বিশ্লেষণ শুরু হবে মানে হচ্ছে এখানে যে ক্যাটায়ন গুলো আছে, ক্যাটায়ন গুলো কি ধনাত্মক আধানযুক্ত আয়ন, এই কোন তড়িৎদ্বারের দিকে আকৃষ্ট হবে, প্লাস সবসময় যাবে কার দিকে, মাইনাসের দিকে। প্লাস যাবে মাইনাসের দিকে, আর মাইনাস যাবে কোন দিকে, প্লাসের দিকে, ঠিক আছে। তার মানে এখানে ক্যাটায়ন যাবে, ক্যাটায়ন কোথায় যাবে, ক্যাটায়ন যাবে ক্যাথোডে। ক্যাটায়ন যাবে এই যে মাইনাসে যাবে, প্লাস যাবে মাইনাস, ক্যাটায়ন হচ্ছে প্লাস আর ক্যাথোড হচ্ছে মাইনাস, তাহলে ক্যাটায়ন যাবে ক্যাথোডে। তাহলে ক্যাটায়ন যাবে কোথায়, ক্যাথোডে। ক্যাটায়ন হচ্ছে প্লাস আর ক্যাথোড হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার, প্লাস যাবে মাইনাসের দিকে, ক্যাটায়ন যাবে ক্যাথোড। আর অ্যানায়ন যাবে কোথায়, অ্যানায়ন হচ্ছে কি মাইনাস, ঋণাত্মক আধানযুক্ত যেটা আয়ন, সেটা হচ্ছে অ্যানায়ন। আর তাহলে অ্যানায়ন কোন দিকে যাবে, অ্যানায়ন যাবে হচ্ছে অ্যানোডের দিকে। অ্যানায়ন কোথায় যাবে, অ্যানোডে যাবে। অ্যানোড হচ্ছে প্লাস, মাইনাস যাবে তাহলে প্লাসের দিকে। তাহলে ক্যাটায়ন যাবে ক্যাথোডে, অ্যানায়ন যাবে অ্যানোডে, ঠিক আছে। তাহলে এখানে যে Na প্লাস আয়নগুলো আছে, Na প্লাস আয়নগুলো আছে, এই দ্রবণের মধ্যে যে Na প্লাস আয়নগুলো আছে, Na প্লাস আয়ন যেগুলো আছে, তারা চলে যাবে এই ক্যাথোডে, ক্যাথোডে চলে যাবে। আর এই Cl মাইনাস আয়নগুলো যে দ্রবণের মধ্যে Cl মাইনাস আয়ন আছে, অনেক আছে, আমি একটা করে দেখাচ্ছি, সেটা চলে যাবে এখানে অ্যানোডে, ঠিক আছে। তাহলে Na প্লাস আয়নগুলো চলে যাবে ক্যাথোডে, Cl মাইনাস আয়নগুলো চলে যাবে অ্যানোডে। এবার গিয়ে কি করবে, গিয়ে এখানে তো কিছু এই জন্য গেছে এরা, এর Na প্লাস এর কিসের অভাব, কি নেই Na প্লাস এর, Na প্লাস এর নেই এখানে, যেটা সেটা হচ্ছে প্লাস হয়ে আছে, মানে একটা ইলেকট্রনের অভাব আছে, একটা প্লাস মানে একটা ইলেকট্রনের অভাব আছে। তাহলে এখানে আর Cl মাইনাস এর কি অবস্থা, Cl মাইনাস এর মাইনাস হয়ে আছে, মানে একটা অতিরিক্ত ইলেকট্রন আছে, ঠিক আছে, অতিরিক্ত ইলেকট্রন আছে। তাহলে Na প্লাস ক্যাথোডে গিয়ে কি করবে, এখান থেকে ইলেকট্রনের প্রবাহ আসছে, মানে এখানে ইলেকট্রন পাওয়া যাচ্ছে, ইলেকট্রন এখানে অ্যাভেলেবল। তো Na প্লাস ক্যাথোডে গিয়ে এখানে ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া যেটা হবে ক্যাথোড রিঅ্যাকশন, যেটা এখানে হবে সেটা হচ্ছে Na প্লাস আয়ন ক্যাথোডে যাবে, ওর দরকার হচ্ছে একটা ইলেকট্রন। Na প্লাস ক্যাথোডে গিয়ে একটা ইলেকট্রন নিয়ে নেবে, নিয়ে কি করবে, সোডিয়াম পরমাণুতে পরিণত হবে, সোডিয়াম পরমাণুতে পরিণত হবে, ধাতব সোডিয়াম তৈরি করবে, ঠিক আছে, ধাতব সোডিয়াম তৈরি হবে। এবার Cl মাইনাস কি হবে, Cl মাইনাস এবার অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া শেষ, এবার অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়াতে কি হবে,
অ্যানোড বিক্রিয়াতে এখানে যে অ্যানায়নটা আছে Cl মাইনাস আয়ন, এ হচ্ছে অ্যানোডে যাবে। অ্যানোডে গিয়ে এ একটা ইলেকট্রন অতিরিক্ত আছে, তাহলে একটা ইলেকট্রন ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে এটা Cl পরমাণুতে পরিণত হবে। এবার Cl পারমাণবিক অবস্থায় অস্থায়ী, Cl পারমাণবিক অবস্থায় স্থায়ী হয় না, মানে থাকতে পারে না। তার জন্য এখানে কি হবে, দুটো Cl পরমাণু পরস্পর জুড়ে গিয়ে Cl2 তৈরি করবে। Cl2 মানে এখানে ক্লোরিন গ্যাস তৈরি করবে। তাহলে দুটো Cl পরমাণু এখানে জুড়ে যাবে, জুড়ে গিয়ে তৈরি করবে ক্লোরিন গ্যাস। ক্লোরিন গ্যাস তৈরি হবে এবং তাহলে এখানে এই যে অ্যানোড আছে, এই অ্যানোড থেকে আমাদের বেরোবে ক্লোরিন গ্যাস, তাহলে Cl2 গ্যাস বেরোবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে পুরো প্রসেসটাকে যদি আমি আরেকবার ছোট্ট করে বলে দিই, তাহলে এখানে যে পাত্রে তড়িৎ বিশ্লেষণটা করা হচ্ছে সেটাকে বলে, এই পাত্রটাকে বলা হচ্ছে ভোল্টামিটার। এই ভোল্টামিটারের প্রথমে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটাকে নিতে হবে, সেটাকে গলিত অবস্থায় বা কোনো উপযুক্ত দাবকে দ্রবীভূত অবস্থায়, এখানে আমি গলিত NaCl নিয়েছি, গলিত অবস্থায় নিয়েছি। ঠিক আছে, গলিত NaCl নিয়েছি। এবার তার মধ্যে দুটো ধাতব পাত অথবা ধাতব হতে পারে, অধাতব হতে পারে, পাত বা দণ্ডকে আংশিক ভাবে ডোবাবো, মানে পুরোপুরি ডোবাবো না, কিছুটা ডোবাবো, ডোবানো হবে। এই দুটোকে বলা হচ্ছে তড়িৎদ্বার বলা হবে। ডুবিয়ে তাদেরকে কি করতে হবে, একটা ব্যাটারির সাথে যুক্ত করে দিতে হবে, ব্যাটারির সাথে যুক্ত করে দিতে হবে। এবং যে তড়িৎদ্বারটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত সেটাকে বলা হবে অ্যানোড, আর যে তড়িৎদ্বারটা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তাকে বলা হবে ক্যাথোড। এবার এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেটা গলিত অবস্থায় নেওয়া হয়েছিল সেটা আয়নে ভেঙে যাবে অটোমেটিক, সেটা সঙ্গে সঙ্গে মানে গলিত অবস্থায় NaCl আয়নে ভেঙে যায়, ভেঙে তৈরি করবে Na+ আর Cl- আয়ন। Na+ হচ্ছে ক্যাটায়ন, Cl- হচ্ছে অ্যানায়ন। এবার ক্যাটায়ন যাবে কোথায়, ক্যাটায়ন যাবে হচ্ছে ক্যাথোডে, অ্যানায়ন যাবে অ্যানোডে। ক্যাটায়ন যাবে ক্যাথোডে, অ্যানায়ন যাবে অ্যানোডে। মিল আছে CCAA, ক্যাটায়ন ক্যাথোড, অ্যানায়ন অ্যানোড, খুবই মিল আছে। তো ক্যাটায়ন যাবে তাহলে ক্যাথোডে আর অ্যানায়ন যাবে অ্যানোডে। তো ক্যাটায়ন চলে যাচ্ছে ক্যাথোডে, Na+ আয়নগুলো যেগুলো আছে সেগুলো চলে যাচ্ছে ক্যাথোডে, আর Cl- আয়নগুলো চলে যাবে অ্যানোডে। গিয়ে এবার কি হবে, গিয়ে এখানে Na+ আয়নের ঘাটতি হচ্ছে, এখানে ইলেকট্রন প্লাস হয়ে আছে, যেহেতু ইলেকট্রনের ঘাটতি আছে তাই এখান থেকে ইলেকট্রন নিয়ে নেবে, এখান থেকে এটা মাইনাসের সঙ্গে যুক্ত আছে মানে এখান থেকে ইলেকট্রন আসছে, তো ইলেকট্রন এখান থেকে নিয়ে নেবে। আর একইভাবে Cl- আয়নের অতিরিক্ত ইলেকট্রন আছে সেটা এখানে ছেড়ে দেবে। তাহলে বোঝা যাচ্ছে, তাহলে এখানে তৈরি হবে, এখানে সোডিয়াম তৈরি হচ্ছে আর এখানে হচ্ছে Cl2 গ্যাস তৈরি হবে, Cl2 গ্যাস তৈরি হবে। এই যে পদার্থটা তৈরি হচ্ছে সেটা তড়িৎদ্বারের গায়ে জমতে পারে অথবা নিচে থিতিয়ে পড়তে পারে, মানে দমনের মধ্যে থিতিয়ে পড়তে পারে তড়িৎ বিশ্লেষণ যে দমনটা আছে। তাহলে বোঝা গেছে আশা করছি এটা। তাহলে এখানে তৈরি হচ্ছে, তাহলে ক্যাথোডে তৈরি হচ্ছে ধাতব সোডিয়াম আর অ্যানোডে তৈরি হচ্ছে Cl2 গ্যাস। অ্যানোডে তৈরি হচ্ছে তাহলে ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে। এবার যেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, এই যে প্রক্রিয়াটা এটা একটা জারণ বিজারণ প্রক্রিয়া। কেন জারণ বিজারণ প্রক্রিয়া, তাহলে তড়িৎ বিশ্লেষণ এই যে প্রক্রিয়াটা এটা হচ্ছে জারণ বিজারণ প্রক্রিয়া, জারণ বিজারণ প্রক্রিয়া। এটা একটা জারণ বিজারণ প্রক্রিয়া। কেন জারণ বিজারণ প্রক্রিয়া, জারণ কি জিনিস, জারণ হচ্ছে কোন পরমাণু যখন ইলেকট্রন বর্জন করে, ইলেকট্রন বর্জন করাকে বলা হচ্ছে জারণ। ইলেকট্রন বর্জন মানে হচ্ছে জারণ। আমি এখানে লিখে দিচ্ছি যে ইলেকট্রন বর্জন মানে হচ্ছে জারণ, ইলেকট্রন বর্জন মানে হচ্ছে জারণ। একইভাবে ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে বিজারণ। ইলেকট্রন বর্জন মানে হচ্ছে জারণ, ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে বিজারণ। এখানে কোথায় ইলেকট্রন বর্জন হচ্ছে, এখানে Cl- ইলেকট্রন বর্জন করছে, ক্লোরিন পরমাণু তৈরি করছে। তাহলে এখানে অ্যানোডে কি হচ্ছে, এখানে
অ্যানোডে বিজারণ হচ্ছে, এই সরি অ্যানোডে ইলেকট্রন বর্জন হচ্ছে মানে জারণ, অ্যানোডে হচ্ছে জারণ, আর ক্যাথোডে কি হচ্ছে ইলেকট্রন গ্রহণ করছে, ক্যাটায়ন কি ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে ক্যাথোডে হচ্ছে এখানে বিজারণ। ক্যাথোডে হচ্ছে বিজারণ। তাহলে তড়িৎ বিশ্লেষণ একটা হচ্ছে জারণ বিজারণ প্রক্রিয়া। জারণ হচ্ছে ইলেকট্রন বর্জন করা মানে হচ্ছে জারণ, ইলেকট্রনীয় ব্যাখ্যা এটা। ইলেকট্রন বর্জন মানে হচ্ছে জারণ, কোন পরমাণু অণু বা আয়ন যখন ইলেকট্রন বর্জন করে, এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে, তখন সেটা হচ্ছে জারণ। আর ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে বিজারণ। এখানে অ্যানোডে কি হচ্ছে, এখানে ইলেকট্রন বর্জন করছে, সাধারণত পরমাণু যেগুলো থাকে তারা ইলেকট্রন বর্জন করে, সেটা হচ্ছে এখানে তার জন্য এটা জারণ বিক্রিয়া হচ্ছে অ্যানোডে, তাই অ্যানোডে হয় জারণ। আর ক্যাথোডে কি হচ্ছে, ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করছে পরমাণুগুলো, ক্যাটায়নগুলো, অ্যাকচুয়ালি ক্যাটায়নগুলো ইলেকট্রন গ্রহণ করছে, তার জন্য এখানে হচ্ছে এটা বিজারণ, অ্যানোডে হচ্ছে, এই ক্যাথোডে হচ্ছে বিজারণ। তাহলে বোঝা গেছে এতটা। তো আজ এতটা থাক, এটা হচ্ছে আমাদের পার্ট 1 ভিডিও। এবার আমরা পরে দ্বিতীয় পার্টটা পড়বো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রাখো, যাতে আমি ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।